কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্ব, অথচ এ যেন এক অন্য জগৎ। নেই অতিরিক্ত ভিড়, নেই কোলাহল, শুধু বিস্তৃত সমুদ্র তট, অসীম আকাশ আর প্রকৃতির শান্তি। কি প্রস্তুত তো? চলো বেরিয়ে আসি এক স্বপ্নময় ভ্রমণে। হ্যালো গাইস, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা চলে এসেছি বকখালি। কাল বালুকা বেলা, নীল সমুদ্রের ঢেউ আর মনোরম সূর্যাস্ত মোটামুটি সব বাঙালি ভ্রমণ পিপাসুদেরই আকর্ষণ করে। বকখালিতে বাসে বা ট্রেনে দুভাবেই যাওয়া যায়। আমরা গেছিলাম বাসে। আগে থেকে রেড বাসে WBTC সরকারি বাস বুক করে রেখেছিলাম। এখানে আমাদের পার হেড পড়েছিল 240 টাকা করে। ধর্মতলার বাস টার্মিনাল থেকে ছাড়ে এই বাসটি। টাইমিং হচ্ছে সকাল 7টা। প্রতিদিনই এই বাসটি এই সময় ছাড়ে আর সময় লাগে প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। বাসের জার্নিটা বেশ কমফোর্টেবলই ছিল। জয়নগর কাকদ্বীপ নামখানা হয়ে ফাইনালি আমরা বকখালি পৌঁছালাম। প্রচন্ড খিদে পেয়েছিল আর এরা হচ্ছে আমাদের ভ্রমণ সঙ্গী রাতুল আর বিদিশা। তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম পেটাই পরোটা আর তরকারি। এখন বাজে 11:15 আর আমরা টোটোতে চেপে গেছি একটু ব্রেকফাস্ট করে। তো আমরা এখন যাচ্ছি, পার হেড নিচে 15 রুপিস করে। ভিডিও করার সময় অরিজিৎ ম্যাক্সিমাম টাইমে এইভাবে পোক করে, আর সেই জন্য ভিডিওর বেশিরভাগটাই আমাকে ভয়েস ওভার দিয়ে চালাতে হয়। যাই হোক, এসব হাসি ঠাট্টার মধ্যে দিয়েই আমরা পৌঁছে যাচ্ছিলাম আজকের গন্তব্যে, ইকো পার্ক এবং টেন্টে। আগে কোনোদিন টেন্টে থাকা হয়নি, আর এই টেন্টে যেহেতু পার্সোনাল ওয়াশরুমের সুবিধা রয়েছে, তাই ভাবলাম একটা টেন্টে থাকার অভিজ্ঞতা জীবনে করাই যায়। তো এই হচ্ছে ইকো পার্ক আর টেন্ট, আর এখানে একটা বকখালির ইকো পার্ক রয়েছে। যদি তোমরা এখানে থাকো তাহলে ওই ইকো পার্কের অ্যাক্সেস ফ্রি, আর যদি না থাকো তাহলে 10 টাকার টিকিট কেটে ইকো পার্কে ঢুকতে হবে। ঢুকতে ঢুকতেই পেয়ে গেলাম মাজা অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্কস। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এই জায়গাটি প্রায় 5 একর জমির উপরে তৈরি হয়েছে। আর এখানে এসে সব থেকে ভালো লাগলো দেখে উইন্ড মিল, যা এতদিন আমরা বইয়ের পাতাতে পড়ে এসেছি বা ছবি দেখে এসেছি। চোখের সামনে এরকম বিশাল বড় বড় উইন্ড মিল গুলো দেখে বেশ ভালোই লাগছিল। এই জায়গাতে দেখো, এগুলো হচ্ছে নেচার ক্যাম্প টেন্ট। তো টোটাল 10টি নেচার ক্যাম্প টেন্ট রয়েছে আর 6টি এসি টেন্ট রয়েছে। আমরা ছিলাম একটা এসি টেন্টে, যদিও আমাদের এসি লাগেনি, কিন্তু এসি টেন্ট গুলোতে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই টেন্টে আমাদের থাকা খাওয়া নিয়ে পড়েছিল 1300 রুপিস, তবে সিজন ওয়াইজ ভ্যারি করে। টেন্টের বাইরে এরকম সুন্দর চেয়ার রাখা ছিল বাইরের প্রকৃতিটা এনজয় করার জন্য, আর ভেতরে বেসিক অ্যামিনিটিস যা যা থাকা দরকার মোটামুটি ছিমছামের মধ্যে সুন্দরই ছিল। একটা ডাস্টবিন, জামা রাখার জায়গা, টেবিল, টিভি। তবে তোমাদের কিছু কথা বলে দিই, এই টেন্টে প্রচন্ড মশা ছিল, তাই তোমরা যদি যাও সাথে অবশ্যই অল আউট ক্যারি করো। এখানকার বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, গিজার রয়েছে, তাই শীতকালে গেলেও কোনো প্রবলেম হবে না। তবে আমরা পার্সোনালি যেটা ফেস করেছি, জলটা কিন্তু খুব সরু হয়ে পড়ছিল। এখন বাজে 1:30 আর আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। তো তোমাদের দেখাই লাঞ্চে কি কি আছে, চলো। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। খাবার মোটামুটি টেস্টিই ছিল। ডাল, আলু চিপস, শাক, 2 রকমের সবজি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো ছিল আমাদের লাঞ্চে। এরপর বলে সমুদ্রে স্নান করতে যাওয়ার, তার আগে এই ঝাউবনটায় অনেকক্ষণ টাইম আমরা স্পেন্ড করলাম। এখানে বসার বিভিন্ন জায়গা করা আছে, আর তার সাথে রয়েছে পার্ক, যেখানে অনেক দোলনা রয়েছে, আর তার সাথে রয়েছে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার্সের স্ট্যাচু করা, যেটা বড়দেরকেও বেশ আকর্ষিত করে। আমরা তো বেশ মজা পেয়েছি। তো বাচ্চারা এলে নিঃসন্দেহে ভীষণ মজা করবে। সমুদ্রে অনেকক্ষণ স্নান করে এনজয় করলাম। তারপরে আবার ওই টেন্টে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের গর্জন আর আকাশ জুড়ে লাল কমলা রঙের খেলা, এটাই বকখালির সূর্যাস্ত। দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল, আর সূর্যের প্রতিফলন যেন এক স্বপ্নের দৃশ্য তৈরি করছিল। এই সুন্দর দৃশ্যটা আমরা বেশ অনেকক্ষণ এনজয় করলাম।
পুরোপুরি সন্ধে নামতে আমরা একটা টোটো বুক করে পৌঁছে গেলাম বকখালির মেন সি বিচ মার্কেটে। এখানে যে দোকানগুলোই রয়েছে সব এক লাইনে রয়েছে। যেমন ভুট্টার দোকান এক লাইনে সবই ভুট্টার দোকান, আবার ফুচকার দোকান এক লাইনে সবই ফুচকার দোকান। তো এইসব দেখতে দেখতে এবার খাওয়ার পালা। এত রকমের মাছ সাজানো আছে, আর সমুদ্রে এসে মাছ প্রেমীরা মাছ খাবে না তা তো হতেই পারে না। তো একটা মাছের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে ছিল বিভিন্ন ধরনের সি ফিশ, অক্টোপাস, স্কুইড, ক্র্যাব। তোমরা এর মধ্যে থেকে যেটাই চুজ করবে চোখের সামনে তোমাদেরকে ওনারা তৈরি করে দেবেন। তো আমরাও বেশ কিছু ডিশ ট্রাই করলাম এখানে। বিভিন্ন ধরনের ফিশ খেয়ে এবারে পালা আইসক্রিমের। আইসক্রিম খেয়ে আমরা ফিরে গেলাম আবার রিসর্টে। রিসর্টে পৌঁছাতেই আমরা পেয়ে গেলাম ইভিনিং স্ন্যাক্স, মুড়ি, চানাচুর আর বেগুনি ভাজা। এছাড়াও এক্সট্রা আমরা করেছিলাম বারবিকিউ। তো এখানে বারবিকিউর ব্যবস্থাও রয়েছে, যেটার চার্জ আলাদা। এরপর ডিনারে ছিল ভাত, চিকেন, ডাল, একটা মিষ্টি, একটা সবজি। ভোরবেলায় ঘুম ভাঙলো এক অদ্ভুত নীরবতার। ট্রেন থেকে বেরিয়ে ঝাউবন পেরিয়ে চললাম সমুদ্রের সাথে দেখা করতে। চারপাশটা কুয়াশায় ঢাকা, তাই সানরাইজটা খুব ভালোভাবে বোঝা যায়নি, কিন্তু মনে হচ্ছিল প্রকৃতি যেন এখনো ঘুমিয়ে আছে। কিছুটা দূরে কয়েকজন জেলে নৌকা নিয়ে বেরোচ্ছে, তাদের ছায়া আবছা হয়ে দেখা যাচ্ছে কুয়াশার ভেতর থেকে। ঢেউগুলো খুব ধীরে ধীরে আসছিল, যেন এই শান্ত সকালটাকে কিছুতেই ভাঙতে চাইছে না। চারপাশে প্রকৃতির এরকম নিঃশব্দ মায়া, আর সামনে বিশাল সমুদ্র। এমন মুহূর্তগুলো সত্যি ভুলবার না। আমরা চারজনে মিলে এই সকালটা খুব ভালোভাবে এনজয় করলাম। ভোরবেলার অনেকটা সমুদ্রের পাড়ে এনজয় করার পরে ব্রেড টোস্ট, অমলেট আর মিষ্টি দিয়ে সেরে ফেললাম আমাদের ব্রেকফাস্ট। এখন বাজে 10টা। দেখো, দেখে একটুকু বাইরে মনে হচ্ছে না, প্রচণ্ড কুয়াশা আর আজকে বেশ ঠান্ডা লাগছে। তো এখন আমরা সাইট সিনের জন্য যাব। একদম আমরা টেন্ট ছেড়ে দিয়েছি, একটু সাইট সিন করে তারপর একদম ব্যাক টু কলকাতা। আমরা প্রথমেই চলে এসেছিলাম বকখালি থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরেই অবস্থিত ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতে। এই জায়গাটির নামকরণ হয়েছে অ্যান্ড্রু ফ্রেজার নামে এক ব্রিটিশ কর্মকর্তার নামে, যিনি এই এলাকায় একটি সমুদ্র সৈকত রিসর্ট তৈরির পরিকল্পনা করেছিলেন। যদিও তিনি সফল হননি, বাট এই অঞ্চলটির নাম হয়ে গেছে ফ্রেজারগঞ্জ। এই ফ্রেজারগঞ্জ থেকে আমরা চলে গেছিলাম ফ্রেজারগঞ্জ হারবারে। এখানে বিশাল মাছ ধরার নৌকা এবং সমুদ্রের তীরে মাছ ধরার প্রক্রিয়া দেখতে পাবে তোমরা। আর এই জায়গায় শীতকালে এলে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। আমাদের নেক্সট স্পট হচ্ছে কার্গিল সি বিচ। এই হচ্ছে কার্গিল সি বিচ। এই সি বিচটা একদমই অফবিট একটা জায়গা, এখানেও বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। আর তবে এখান থেকে সানসেটের ভিউটা নাকি দারুণ আসে। এরপর গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চললাম পরবর্তী গন্তব্যে হেনরিজ আইল্যান্ড। ওই যে দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সুন্দরবন পর্যটন আবাসন। এগুলো হচ্ছে সরকারি লঞ্চ, তোমরা যদি চাও এখানেও থাকতে পারো। এখন আমরা এসছি হেনরিজ আইল্যান্ডে। তো দুদিকে দেখো ম্যানগ্রোভের জঙ্গল, আর এরকম মাঝখান থেকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে। হেনরি আইল্যান্ড হলো প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। হেনরি আইল্যান্ডের বড় আকর্ষণ হলো এখানকার বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গল। এই দ্বীপের নামকরণ হয়েছে এক ব্রিটিশ প্রকৌশলী হেনরির নামে, যিনি এই অঞ্চলে চাষযোগ্য জমির উন্নয়নে কাজ করেছিলেন। যদিও এটি মূলত একটি ম্যানগ্রোভ বনভূমি ছিল, তবে পরবর্তী সময়ে এটি পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা লাভ করে। এখানে আরো একটি আকর্ষণীয় জিনিস হলো এই সমুদ্র সৈকতের সাদা চকচকে বালি। এখানে এসে সত্যি আমরা চমকে গেলাম। বেশ কিছু ফটোশুট করার পরে আমরা আবার ফিরে এলাম। আর হেনরি আইল্যান্ডে ফেরার পথে এরকম দুধারে বিশাল পুকুর দেখা যায়, যেখানে মূলত চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছের চাষ করা হয়।
এরপর বকখালিতে বনশ্রী নামে একটা রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের লাঞ্চ সেরে গভর্নমেন্ট বাসে চেপে কলকাতায় ফিরে গেছিলাম, যেটা আগে থেকে আমাদের বুক করা ছিল। তো বকখালির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। আর এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট করে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যেন। আজকের মতো বাই বাই।